আপনার স্কেল লাগবে। আজকে প্রথম ক্লাসে আসছেন? ক্লাস অনলাইন ক্লাস করে আগে যখন আসছিলাম ওই দিন ক্লাস নেই ঠিক না আমি এখনো আমি চিনতে পারি। অনলাইনে ইলেকট্রিক নাই আমি না করতে পারি নাই খারাপ করি হয়নি অনলাইনে ক্লাস করছি ক্লাস ক্লাস তো আমরা ক্লাসে চলে যাই, মানে যদি প্রশ্ন থাকে ক্লাস শেষে দেখা যাচ্ছে 10 মিনিটের ব্রেক থাকে, তারপর ক্লাস শেষে বন্ধ করবো। তাহলে অনেক তথ্য বলার থাকবে, সেটা বলতে পারবো। তো আজকের বিষয় হলো তাত্ত্বিক বিষয়, আজকে প্র্যাকটিক্যাল বিষয় দেখাবো। হ্যাঁ, তো আজকের বিষয় হচ্ছে শিল্পের উপকরণ, মাধ্যম ও করণ কৌশল। তাহলে শিল্পের উপকরণটা কি? হ্যাঁ, যেটার মাধ্যমে তৈরি করা হয়। তো দেখা যাচ্ছে কয়েকটা উপকরণের নাম বলেন তো, যে উপকরণ কি হতে পারে? প্রক্রিয়াকার উপকরণ। পেন্সিল তারপরে ইরেজার খাতা হ্যাঁ, এখানে ইরেজারকে উপকরণ বলা যাবে, ঠিক আছে? তো ধ্বংস করে যাচ্ছে। হ্যাঁ, ওইটা উপকরণ বলা যাবে না। তো উপকরণ বলবো আমরা কোনগুলোকে? দেখা যাচ্ছে পেন্সিল হতে পারে, কলম হতে পারে, চারকোল হতে পারে, হ্যাঁ, জল রং হতে পারে, তারপর হলো অয়েল কালার হতে পারে, ঠিক আছে? এগুলো হলো উপকরণ। এছাড়া দেখা যাচ্ছে জল রং যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে কি দরকার হয়? পেপার দরকার হয়। মানে একটা সারফেস, মানে কিসের উপর আমরা আঁকছি সেটার দরকার হয়। তো জল রঙের জন্য পেপার দরকার হয়। কিংবা যখন আমরা অয়েল কালার করবো, মানে অয়েল কালারটা কি? যেটা রঙের সঙ্গে তেল মিশিয়ে যে চিত্রকর্ম করা হয় সেটা হলো অয়েল কালার বা অয়েল পেইন্টিং। আর যেটা জলের সঙ্গে রং মিশিয়ে যে চিত্র অঙ্কন করা হয় সেটাকে জল রং বলে। হ্যাঁ, তো তেল রংটা হয় ক্যানভাসের উপরে, জল রংটা হচ্ছে পেপারের উপরে, পেপার সারফেসের উপরে। যে একটা সমতল, সেটা কাগজ হতে পারে, বা দেখা যাচ্ছে কাঠ হতে পারে, ওয়াল হতে পারে, ঠিক আছে? কিন্তু ক্যানভাসটা কি? ক্যানভাসটা হলো কাঠের ফ্রেমে তৈরি, কাঠের ফ্রেম তৈরি করে কাপড় দিয়ে, ক্যানভাস কাপড় আছে আলাদা, সেটা দিয়ে একটা সারফেস তৈরি করা হয়, কাগজের পরিবর্তে কাপড়ের সারফেস। তারপরে কোট দেওয়া হয়, সেটা দেখা যাচ্ছে জিঙ্ক অক্সাইড বলে আর কি, সাদা রং, ঠিক আছে? সাদা রংকে মানে এখানে চারুকলার ভাষায় জিঙ্ক অক্সাইড বলে, ঠিক আছে? আবার খয়েরি রংকে বলে যে লেড অক্সাইড। তো আহ তেল রং করার সময় ক্যানভাস তৈরির জন্য কি কি লাগছে তাহলে? ক্যানভাস তৈরির জন্য কি কি লাগছে? না না না, কাঠের ফ্রেম, মানে হ্যাঁ, ক্যানভাস। আমি ছোট করে একটু বলি তাহলে সহজ হবে। যে ক্যানভাস, ক্যানভাসটা কি লিখলে একটু মাথায় থাকে আর কি, তাই না? যে ক্যানভাসটা কি? তো ক্যানভাসটা হলো কাঠের ফ্রেমে কাপড়ের পর্দা টানিয়ে, মানে মানে কাপড়ের পর্দাটা এমন ভাবে করা হবে যেন মানে ঢিলে না হয়ে যায়, ঠিক আছে? ক্যানভাস তৈরির প্রসেসটা মানে এতটাই টানতে হবে যে কাপড়টা যেন মানে ঢোলের মতো বাজতে থাকে।
যে আমরা দেখা যাচ্ছে কোনো কিছু সংজ্ঞা বললে বলা হয়, এই হয় সেই হয় এরকম না বলেও কিন্তু এভাবে লেখা যায়। ঠিক আছে, এটাকে বলে বলা হয়, মানে গতানুগতিক থেকে আমরা একটু বেরিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে আমরা এখন প্রাথমিক বা মাধ্যমিক লেভেলে নেই আমরা আছি, এখন অনার্স বা বিএ কমপ্লিট করে একটা অ্যাডভান্স কোর্সে আছি আমরা, তাই না? যে বলা হয় একে বলে এরকম বলবো না। মানে তার ভিডিওটা মানে ইয়েতে না। তুমি কি প্রবলেম ফেস করছো? আচ্ছা, মানে যেটা মানে শুরু করবো সেটা প্রথম ক্লাসের মধ্যে না শেষ করবো। মানে প্রথম টার্মটা দ্বিতীয় পারে নিয়ে যাবো না, ব্রেকের পর নিয়ে যাবো না, যেটা করবো সেটা প্রথম 40 মিনিটের মধ্যে শেষ করবো। আচ্ছা, বুঝতে পেরেছি। তো কাঠের ফ্রেমের উপর কাপড়ের আবরণে কাপড়ের উপর সাদা রঙের আস্তরণে তৈরি চিত্রাঙ্কনের একটি সারফেস, তাই না? বলা হয় একে বলে, এরকম না বলে তো বলা যায়, তাই না? হ্যাঁ। তো আর কাপড় মনে আরো মনে হ্যাঁ, কাঠের ফ্রেম, কাপড় এবং সাদা রং, এই তিনটার কম্বিনেশন, মিশ্রণ বলা যাবে না। সারফেস মানে হলো সমতল, যেটা সমতল যে জায়গাটা, এই যে এইটা হলো সারফেস। এই যে হোয়াইট বোর্ডটা দেখছেন, এটা একটা সারফেস। তো কাঠের ফ্রেম যদি বলা হয়, নিচে কাঠের ফ্রেম থাকলো, এটা মনে করেন কাপড়, কাপড়ের উপরে সাদা একটা রঙের আস্তরণ দিলে এটা একটা ক্যানভাস। ঠিক আছে, সেটাই। হ্যাঁ। আর জল রঙের জন্য আমাদের ক্যানভাসের দরকার হয় না, আমরা সরাসরি কাগজের উপরে মানে তৈরি থাকে, রেডিমেড থাকে। তো ছবি আঁকার জন্য আমরা সর্বপ্রথম কোনটা ব্যবহার করি? পেন্সিল। পেন্সিলটা কি? হ্যাঁ, ড্রয়িং করার একটা যদি বলি জনপ্রিয় মাধ্যম, তাই না? ছোট বড় সবাই তো পেন্সিল দিয়ে প্রথমে শুরু করে। তো আমরা এইভাবে বলবো যে পেন্সিলটা কি? পেন্সিলটা হচ্ছে ড্রয়িং করার সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম। এই যে দুইটা সেশনে যখন ক্লাস হচ্ছে, প্র্যাকটিক্যালের সময় তো প্রবলেম হতে পারে, থিওরির সময় হবে না। ঠিক আছে, হ্যাঁ। তবে আমি যতটুকু শুরু করি, তো প্র্যাকটিক্যালে তো সমস্যা হওয়ার কথা না, কারণ যেটা শুরু করি সেটা তো প্রায় শেষ হয়ে যায়, হয়তো বা মানে সময়ের জন্য হয়তো দেখা যাচ্ছে আমি 5টা উপকরণ দেখালাম, হয়তো শেষেরটা হয়তো বাকি থেকে গেল যতটুকু, কিন্তু পুরোটাই যে বোঝা যাবে না তা কিন্তু না। আচ্ছা আচ্ছা, মানে ওয়াইফাই ব্যবহার করলে তখন একটু প্রবলেম হয় যে এখানে ইলেকট্রিসিটি নাই, ক্লাস অফ হয়ে গেল, তো আপনাদের এখানে। হ্যাঁ, এটা হচ্ছে, তো ওটা শুধু বলাই ভালো, এখন বলে কোনো লাভ নেই। সবচেয়ে এখানে পাবা ড্রয়িং এর জনপ্রিয় মাধ্যম। এর লিড তৈরি হয় কি দিয়ে? মানে পেন্সিলের ভেতরে যেটা থাকে, মানে যেটা মূলত কাগজের উপরে আমরা দাগাই, ওইটাকে লিড বলে। লিড, পেন্সিলের লিড, LEAD, লিড তৈরি হয় গ্রাফাইট দিয়ে। গ্রাফাইট হচ্ছে একটা খনিজ পদার্থ। ঠিক আছে, গ্রাফাইট হলো ন্যাচারাল কার্বন,
মানে দেখা যাচ্ছে কার্বনটা কি, কয়লাকে তো কার্বন বলে নাকি? তো যেটা দেখা যাচ্ছে কাঠ থেকে তৈরি হয় না, প্রকৃতি থেকে পাওয়া যায়, সেটা হলো গ্রাফাইট। মানে ন্যাচারাল কার্বন যেটা বা প্রাকৃতিক কয়লা, সেটা হলো গ্রাফাইট। যেটা দেখতে কি কয়লার মতো, মানে সরাসরি কয়লা বলা যাবে না। দেখেন পেন্সিলটা, পেন্সিল কই, হ্যাঁ মানে কয়লার মতো যে দেখা যাচ্ছে আমরা যে মানে কাঠ থেকে তৈরি হয় যে কয়লাটা, সেটা দেখেছি, কিন্তু খনিজ যে কয়লা সেটা কয়জন দেখেছেন? দেখেছেন কেউ? আমি দেখেছি, মানে এতটাই মানে স্বচ্ছ হয়, মানে পাথরের মতো বাঁচতে থাকে, ঝমঝম করে বাঁচতে থাকে, আর লাইট পড়লে ওটা মানে রূপালী কালারের মতো জেল্লা দেয়। এমনি কয়লা কামারে কি ওটা তো বসলে খসখস শব্দ হয়, মানে ওইটার গ্রোথ কম, ওজন কম, কিন্তু যেটা খনিজ যে কয়লাটা, ওইটা আপনি এরকম করে বাজানো যাবে, ঝনঝন শব্দ হয়। আমি তো প্রথম মনে করছি এটা পাথর, কিন্তু পরে দেখলাম যে না, ওটা পাথর না। হ্যাঁ, আমি বাংলাদেশে দেখি না, ইন্ডিয়ায় বেড়াতে গেছিলাম, তো এক জায়গায় হলো মানে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে, তো সেখানে এরকম বড় বড় মানে পাথরের মতো রেখে দেওয়া, সেটা ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করছে। তারপরে মেশিন দ্বারা মনে হচ্ছে এইটা, হ্যাঁ, তারপরে মেশিন দ্বারা এটা তৈরি না ওইটা না, ওটা তো কয়লা, আর এটা হলো কয়লার মতো। ঠিক আছে। আমরা কালার সম্পর্কে কিছুটা জানবো। বেসিক কালার যেটা বা মৌলিক কালার, মৌলিক রং, মৌলিক রংটা কি, মৌলিক এবং যৌগিক এটার মধ্যে কি, মানে যেটা ভাঙলে কোনো কিছুই পাওয়া যায় না, সেটা হলো মৌলিক। কিন্তু দেখা যাচ্ছে যেটা ভাঙলে একের অধিক কিছু পাওয়া যায়, সেটা হলো যৌগিক, মানে দুইটার মিশ্রণে তৈরি, সেটাই যৌগিক। তো মৌলিক রং, মৌলিক কি সেটা জানলাম, তাহলে মৌলিক রং কি কি সেটা কি জানি? সাদা। মৌলিক রং হলো তিনটি, কয়টি? তিনটি, লাল, নীল, হলুদ। মৌলিক রং হলো তিনটি, আর বাকিগুলো যৌগিক, আর যত রংগুলো আছে। সাদা কালো। ঠিক আছে, মানে এই তিনটা রং ছাড়া আর যেগুলো আছে আমরা ওইভাবে উল্লেখ করে বলবো না, এই তিনটার বাইরে যে রং আছে সবগুলোই যৌগিক। যৌগিক। মৌলিক কালারকে আবার প্রাথমিক কালারও বলা হয়। প্রাথমিক। এবার দেখেন, এখানে যদি সেকেন্ডারি কালার বলা বলা হয় আর কি, যে যদি মিশ্রণ চলে আসে, লাল এবং যদি নীল মেশানো হয়, কি রং হতে পারে বলেন তো? না, সবুজ হবে না। নীল এবং হলুদ যদি মিশায় তাহলে সবুজ। হ্যাঁ, বেগুনি। লাল এবং নীল মিশালে হবে বেগুনি। যদি লাল এবং হলুদ মেশায় কি হবে? কমলা। তাহলে কমলা, বেগুনি, সবুজ এগুলো কি মৌলিক রং? যৌগিক বা মানে এইটাকে মৌলিক কালার কে বলছে প্রাথমিক কালার, আর এটা তাহলে কি হলো সেকেন্ডারি কালার। মানে দুটো থেকে একটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন এটা দেখা যাচ্ছে, আমি তো কালার নিয়ে আসি নাই, তাহলে আমি সহজে দেখাতে পারতাম। আপনারা যদি এখানে মানে শুধু মেশাতেই হবে না, এখানে মিশ্রণটা সমান হতে হবে, যে অর্ধেক মানে 50% লাল এবং 50% হলুদ, সরি নীল যদি মেশাই তাহলে অবশ্যই বেগুনি হবে। এবং যদি কম বেশি হয়, এখানে আপনার যদি লালের অংশ বেশি হয়, নীলের অংশ কম হয়, তখন আরেকটা কালার তৈরি হচ্ছে। যদি সমান হয়, 50-50 হয়, সেক্ষেত্রে বেগুনি হবে। ঠিক আছে। এখানে যদি লাল
এবং হলুদ মেশালে কমলা হয়, যদি লালের অংশ বেশি থাকে তাহলে ওটা হলো রেড অরেঞ্জ। মানে বেশিরভাগ বেশিরভাগ লাল থাকার কারণে নাম হবে রেড অরেঞ্জ। যদি ইয়েলোটা বেশি থাকে তাহলে ইয়েলো অরেঞ্জ। ঠিক আছে, যদি এখানে দেখেন আমরা সবুজ রংটা বুঝি, যদি এখানে অর্ধেকটা নীল এবং অর্ধেকটা হলুদ মেশাই তাহলে সবুজ হলো 50-50। যদি নীলটা বেশি থাকে, হলুদের থেকে নীলটা যদি বেশি থাকে তাহলে হলো সেটা ব্লু গ্রিন বলবো। ব্লু মানে সবুজটার মধ্যে ব্লুটা বেশি থাকার কারণে ব্লু গ্রিন। এবং যদি হলুদটা বেশি থাকে, নীলের থেকে হলুদটা বেশি থাকে, ইয়েলো গ্রিন। তার মানে জলকা সবুজ বা কলা পাতা রং এরকম বলি না, হালকা সবুজ যেটা, সেটাতে সেটা করতে হবে আমাকে ইয়েলো গ্রিন তৈরি করতে হবে। তখন কি করতে হবে, নীল কম হলুদ বেশি, সেটা হলো ইয়েলো গ্রিন, লাইট গ্রিন। আমি একটা সার্কেল করে থাকি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, শীট দেওয়া হয়েছে তো মনে হয় আপনাদের। আমি 3টা রং থেকে দেখা যাচ্ছে আপনারা এটা তৈরি করেন। কারণ কালার তৈরি করতে শেখাটা জরুরি। এই 12টা ভাগ করতে কি সহজ হবে না কিন্তু। কি করেছি দেখেছেন? হ্যাঁ, প্লাস চিহ্ন দিয়েছি, তারপর এক এক অংশকে 3 ভাগ করেছি। সমান ভাগে ভাগ করার চেষ্টা করেন। যেখানে রেড লিখেছি 3 ঘর বাকি রেখে একটা ইয়েলো লিখেছি, আবার দেখেন 3 ঘর বাকি রেখে ব্লু লিখেছি, তাহলে এখানেও দেখেন 3 ঘর বাকি আছে। ঠিক আছে, রেড লিখেছেন, এবার 3 ঘর বাকি রাখেন, রেড যে বরাবর সেখান থেকে 3 ঘর বাকি রেখে ইয়েলো লিখেন। হ্যাঁ, ইয়েলো। তারপর আবার 3 ঘর বাকি রাখবেন, 3 ঘর বাকি রেখে পরের ঘরে লিখবেন ব্লু। হ্যাঁ, তাহলে ব্লু এবং ইয়েলো মেশালে কি হবে, গ্রিন। গ্রিন হবে না? এতক্ষণ কি শিখলাম? এতক্ষণ যা বলেছি এখন আপনাদের বলতে হবে। নীল এবং হলুদ মেশালাম, কি রং হবে? বই দিকে তাকানো লাগবে। এতক্ষণ ধরে তো আমি তো বোঝাতে পারিনি তাহলে। আসলে নীল রংটা কেমন আর হলুদ রংটা কেমন একটু মাথায় নিয়ে আসেন, তারপর পাশাপাশি রাখেন। তাহলে 50-50 যদি মেশানো হয়, ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে ব্লু এবং ইয়েলো মেশালাম, তাহলে এখানে হবে গ্রিন। এন বাদ পড়ে গেছে। এখন আমি কি বলেছিলাম, এখানে দেখা যাচ্ছে ইয়েলো গ্রিন যদি হয় মানে যেটা মানে উজ্জ্বল উজ্জ্বল সবুজ, ঠিক আছে, লাইট গ্রিন, সেটাকে উজ্জ্বল সবুজ বলে আর কি। তো সেখানে কি করলাম, সেখানে কি বলেছিলাম যে নীল কম হলুদ বেশি। এখন এখানে সবুজের সঙ্গে যদি ইয়েলো মেশায়, এখানে তো নীলটা কমে আসছে, আসছে না? অর্ধেকটা নীল অর্ধেকটা হলুদ, তাহলে এখানে আছে কি অর্ধেক নীল আছে। আর যদি অর্ধেকটা হলুদ মেশায় তখন এখানে কি হচ্ছে, ইয়েলো গ্রিন। এইটাকে বলে কালার হুইল বলে এটা। হুইল মানে জানেন তো?
আমরা তো জন্মের আগের থেকেই হুইল শুনে আসতেছি, তাই না? হ্যাঁ, তাহলে এটা আসছে এগুলো গ্রিন। তাহলে এখানে যদি হলুদের পরিমাণ কম, নীলের পরিমাণ বেশি থাকে, তাহলে সেটার নাম কি হবে? কিভাবে লিখতেছি তাই না? ওইটা তো বলতেছি, আমি কিভাবে লিখতেছি দেখেন, আমি তো করি নাই। মনে করেন যে আপনারা যখন আঁকেন, দেখেন খাতা বিভিন্ন ভাবে ঘোরেন না? যদি বলা হয় আঁকতে ওয়ালে, তখন কি করবেন? ওয়ালে ঘোরাবেন, তখন হাত ঘোরাতে হবে, তাই না? নিজে ঘোরা মানে হাত ঘোরা আর কি। এবার রেড এবং ইয়েলো যদি মেশাই কি হবে? অরেঞ্জ। এখানে যদি আহ হলুদের পরিমাণ বেশি থাকে আর হলুদ, সরি, লাল বেশি থাকলো, হলুদ কম থাকলো, তখন রেড অরেঞ্জ। এটা মনে করেন সারা জীবন কাজে লাগবে আপনার কালার তৈরি করার ক্ষেত্রে। এখানে যদি হলুদের পরিমাণ বেশি থাকে, লালের পরিমাণ কম থাকে, তাহলে কি হলো? অরেঞ্জ। এ কি মুখস্থ করার বিষয় বলেন তো? বোঝার বিষয়। এই মুখস্থ করে যাবেন, ভুলে যাবেন। এই জিনিসটা আমার ভীষণ উপকার লাগবে, কারণ আমি যে কেক মেক করি বাসায়, হ্যাঁ, কোন রং যে কোনটা মিশাতে হয় এটা আমার হ্যাঁ। মাথা ঘুরতেছে। এখন আপাতত 12টা শিখেন, তারপর এই 12টা থেকে 24 শিখবেন। আমার সার্চ দিয়ে বের করতে হয় যে ক্রিমে কোন কোন কালার মেশাবো, সেটাই। এটা হচ্ছে পারবো। এখানে তাহলে ব্লু এবং রেড মেশালে হবে ভায়োলেট। এখানে ভায়োলেট মানে কি, বেগুনি তো নাকি? হ্যাঁ, না পার্পল? ভায়োলেট মানে বেগুনি। এবার ব্লু, আমি বলি ব্লু এবং এখানে দেখা যাচ্ছে আহ ব্লুর পরিমাণ বেশি, রেড এর পরিমাণ যদি কম হয়, তাহলে এখানে কি হবে? এটা হলো ব্লু ভায়োলেট। মানে এখানে নীলটা বেশি থাকছে, এই কারণে এখানে এটা ভায়োলেট থাকবে, এটা হলো রেড ভায়োলেট। একটু তৈরি করবেন তো বাড়িতে, কালার নিয়ে নেবেন, রেড ভায়োলেট। যে তিনটা কালার থাকলে করা যায়। হ্যাঁ, মানে এই রংগুলো থেকেই সবগুলো তৈরি হবে। না আমি এখানে বাসায় পরিমাণ এখন অনেক ব্যবহার হচ্ছে কি, জিনিস আমরা যে কালার টিউব আমি বলি, এখন কালার টিউব মেশিনের মাধ্যমে দেখা যাচ্ছে কত পার্সেন্টেজ, ওটা তো আপনি হাতে বা চোখে আইডিয়া করতে পারবেন না। এই কারণে এক্সাক্ট কালারটা তৈরি হবে না, কিন্তু কাছাকাছি যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই মানে প্রাথমিক পর্যায়ে আপনারা যে লেভেলে আছেন, 3টা রং থেকে 12টা রং তৈরি করা মানে তো বিশাল ব্যাপার আমি মনে করি। 3 থেকে 12 তৈরি করা, আপনাকে 3 টাকা দেওয়া হলো, ওর থেকে 9 টাকা আপনি এমন করে লাভ করবেন, কতটা কঠিন হবে? হ্যাঁ, ওই দিক দিয়ে হিসাব করলে যদি কঠিন হয়, এটাও তাহলে কি, প্রথমে যে এই যে 3টা রং দিয়ে 12টা রং তৈরি করতে পারাটা, এটা অনেক জটিল ব্যাপার। ইনভেস্ট করবেন 3 টাকা, বেনিফিট আসবে 9 টাকা, অত সহজ? খরচ খরচা বাদ দিয়ে 9 টাকা বেনিফিট করে দেখেছেন 3 টাকায়? দুর্নীতি করতে হলে তাহলে মনে হয় সহজ। ওই 1 টাকার পেট্রোল কিনে 3 টাকা বিক্রি করলেন, তাহলে হবে? তাহলে এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আর এবার যদি বলি এই সব মুছে দিলাম, এবার মুখে বলতে হবে, মুখে প্রশ্ন করবো, মুখে উত্তর দিতে হবে, তাহলে বুঝবো যে কেমন হয়েছে আপনাদের।
খাতায় থাকলে হবে না, মাথায় থাকতে হবে। তাই তো কত কিছু থাকে, স্যারও তো জানে, তাও স্যাররা প্রশ্ন করে, তাই না? স্যাররা তখন প্রশ্ন করে, লিখে দেবেন স্যার, আপনি তো উত্তর জানেন, হয়ে গেল। হ্যাঁ, বাসায় তাহলে রং রং সম্পর্কে ধারণা পেলাম, পেন্সিল পেলাম, জল রং সম্পর্কে জানলাম, তেল রং সম্পর্কেও জানলাম। এগুলোর ব্যবহার, এখন এগুলো দেখা যাচ্ছে যে জল রঙের ব্যবহারটা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো, আপনাদের সেকেন্ড টার্মে থাকবে জল রং, ফার্স্ট টার্মে নাই। মানে ফার্স্ট সেমিস্টারে আপনাদের জল রং নাই, শুধুমাত্র ড্রয়িং আছে। আর সেকেন্ড টার্মে আপনাদের অয়েল প্যাস্টেলের কাজ থাকবে, জল রঙের কাজ থাকবে। তবে ফার্স্ট টার্মে আপনাদের ক্রাফটের কাজ আছে, মানে কাগজ কেটে কিছু উপকরণ তৈরি করা, আবার ক্লের কাজ আছে। হ্যাঁ, দেখা গেছে এখন তো আর্টিফিশিয়াল ক্লে পাওয়া যায়, যে ন্যাচারাল যে কাদা সেটা দিয়ে আমরা করবো না। আমাদের সেমিস্টার শিখি হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে দেশে যদি কোনো অরাজকতা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে এক্সাম পেয়ে যাবেন। ঠিক আছে, নির্বাচনের জন্য কিন্তু গত টার্মের এক্সামটা অনেক এলোমেলো হয়েছে। হ্যাঁ, এখন সেরকম যদি কিছু না হয়, আপনাদের নির্দিষ্ট সময়ে হয়তো আহ জুলাইতে যে হয়তো এক্সাম হতে পারে ফার্স্ট টার্মে, আর সেকেন্ড টার্ম ডিসেম্বরের দিকে বা জানুয়ারিতে, এরকম। শিক্ষামন্ত্রী বা শুভেচ্ছা কত বাইরে এখানে বলতে পারছি। ওটা নিয়ে এখন ভাবা যাবে না, এখন আপনাদেরটা নিয়ে ভাবেন। যে যেখানে থাকে সে সেইটাই মনে করে সব থেকে বড় বিপদ। আমরা বলি যে আমাদের সময় পড়ালেখা কঠিন ছিল, এখন যারা পড়ছে, এখন যারা 1 2 3 তে পড়ে, তারা মনে করে যে না আমাদেরটা কঠিন। মানে যার যে কষ্ট সে সেটা বড় করে দেখে। ওয়ার্ম কালার এবং কুল কালার সম্পর্কে জানবো। ওয়ার্ম মানে কি? গরম না, উষ্ণ। উষ্ণ মানে ঠান্ডা। মানে ঠান্ডাও না, গরমও না, সেটাই হলো উষ্ণ। নাতিশীতোষ্ণ, এরকম না একটা শব্দ আছে না, না শীত না গরম, সেটা নাতিশীতোষ্ণ। আর যেটা ঠান্ডাও না আবার গরমও না, সেটা উষ্ণ। তাহলে উষ্ণ রং কি? এটা উষ্ণ গরম পানি। হ্যাঁ, তো উষ্ণ রংটা কি, মানে কুল কালার। ঠান্ডা। হ্যাঁ, কুল কালারটা কি, যেটা যে কালারটা দেখলে আমাদের চোখের কষ্ট হয় না। ঠিক আছে, এই ওয়ালে যদি দেখেন, যদি একটা লাল রং করা থাকতো বা কমলা রং করা থাকতো, তোকে লাগতো কিনা বেশি, কষ্ট হয় না? হ্যাঁ, সেটাই হলো অরণ কালার। এই যেটা চোখের কষ্ট দেয় দেখতে, সেটা হলো অরণ কালার, এবং যেটা কষ্ট দেয় না সেটা হলো কুল কালার। তাহলে কুল কালারের মধ্যে কি আসতে পারে? মধ্যে আসছে নীল। দেখবেন, একটু যদি আপনি আকাশ আঁকতে যান, রাতের আকাশ, তাহলে কি করবেন? নীল রং দিবেন, হয়তো দু একটা সাদা ফোঁটা দিলে মনে হবে যেটা রাতের আকাশ, দেখতে কষ্ট হয়। কিন্তু দেখা যাচ্ছে অরেঞ্জ কালার, তার উপরে সাদা সাদা ফোঁটা দিয়ে রাখলেন, আকাশ মনে হবে, মনে হবে আগুন। মানে কমলা এবং লাল দেখলে আমরা আগুন বলি কিনা। যদি আপনি আগুনের শিখা আঁকতে যান, দেখা যাচ্ছে নর্মালি আগুনের শিখাটা এইভাবে 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 আছে, এভাবে আছে। তাহলে দেখবেন এইদিকে সব থেকে কি থাকে? লাল, কমলা, উপর দিকে কি থাকে? এই তিনটা কালার কম্বিনেশনে কিন্তু অগ্নিশিখা তৈরি হয়েছে। তাহলে এইটাই হলো, এই তিনটা কি অরণ কালার। মানে উষ্ণ কালার কি কি, কিছু না পারলে অন্তত এই তিনটা তো মনে রাখতে পারবো।
নীল তো আমরা এর থেকে সহজ করে আর আমার বলার কিছু নেই। আগুন তো ঠান্ডা জিনিস, কিন্তু আগুনের দেখেন যে কয়টা রঙের মিশ্রণে আগুনের কালারটা তৈরি হয়েছে, আমরা এক কথায় সেটা অরেঞ্জ কালার বলবো। এই কালার এর থেকে জটিল প্রশ্ন আসবে না আপনার। সেটা দেখতে ভালো। হ্যাঁ, চোখে দেখতেও সমস্যা, এটা ফিলও করা যায় গরম, নাকি? বেগুনি মানে মনে হয় সম্ভবত দিঘিঘা। নীল, সবুজ আর রং কালার যদি বলি, হলুদ, কমলা, ও লাল, এইটুকুই বলি। আরো আছে কিন্তু না, কমা দিয়ে দিই, আরো আছে এইটাই। আপাতত এইটুকু জানেন প্রাথমিক পর্যায়ে, কিছুটা হলে তো ধারণা থাকবে নাকি? আমি বড় একটা শীট দিয়ে দিলাম, আপনার মাথা গরম হয়ে গেল, আপনি বললেন না। উপরে পড়ে। মাথার মধ্যে দেখা যাচ্ছে যদি, হ্যাঁ, যখন হাতের লেখা দেয় স্কুলে, যদি বলে যে 10 লাইন লিখে, এই 10 পেজ লিখে নিয়ে আসবেন, আপনার শুনেই মাথা গরম হয়ে যাবে, হোমওয়ার্কই করবো না। কিন্তু যদি বলে যে মানে 1 পেজ 10 লাইন, তখন কিন্তু কোনো ব্যাপার হবে না। তো এরকম দেখা যাচ্ছে আমি এখানে অরেঞ্জ কালারের তালিকা দিয়ে দিলাম 10-12টা, ফুল কালারের তালিকা দিয়ে দিলাম 10-12টা, এমনি কিন্তু মাথা গরম হয়ে যাবে। আর এই যেটা শেখালাম যে অরেঞ্জ কালারটা কি ভুলে যাবেন? একটা তো আগুন গুলো তো দেখতে হবে। হ্যাঁ, আগুনের রঙে এগুলো তো চোখে লাগে নাকি? চোখ লাগে। আমি তো বুঝতে হ্যাঁ হ্যাঁ, ওটা ধরা যায়। এখানে কিন্তু আমি সবুজ, এটা কিন্তু লাইট গ্রিন বলিনি, সবুজ পারছি। বলেছি। এই যেমন স্যার রোদ হচ্ছে, হ্যাঁ, দেখতে চোখের সমস্যা। সেটাই। সূর্যের রং কি জানেন? সূর্যের মূলত রং কি? লোকটা হচ্ছে আমরা আমরা সকালে একরকম দেখি, দুপুর বেলা একরকম দেখি, আবার বিকালে, আবার গোধূলির সময় মানে সূর্যাস্তের আগের যে মুহূর্তটা, এক এক সময় এক এক রকম দেখি। কিন্তু মূলত রং কি সূর্যের? না, সাদা। ওটা দেখা যাচ্ছে যে আপনি চোখের দ্বারা নির্ণয় করতে পারবেন না যে আসলে কি কি রং এটা। সূর্যের রং হচ্ছে সাদা, কারণ দেখা যাচ্ছে সকালবেলায় ধুলা একরকম থাকে, বাতাসের গতিবেগ একরকম থাকে, মানে ন্যাচারের জন্য আমরা ওটা ভুল দেখি, মানে সূর্যের রংটা আমরা ভুলই দেখি সারাক্ষণ। বাঙালি তো সব বন্ধই দেখেন ইমেলটা করি। ওই জন্য তো বললাম যে চোখ দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন না, কিন্তু তারপরে যদি কষ্ট করে তাকান, দেখবেন যে ওই দেখার পরে চোখ বন্ধ করবেন, দেখবেন ওই অংশটা সাদা দেখাচ্ছে আর বাইরের গুলো ডার্ক দেখাচ্ছে। যেটা সাথে দেখে হ্যাঁ, মানে ওই দেখে চোখ বন্ধ করবেন, দেখবেন ওইটা কি রং। এটা হলো দেখছি তা কখনো ভেবে দেখিনি। না, আপনারা ওইভাবে তো মানে ভাবেন। এখন এখন যে কথাগুলো বলছি, এখন অনেক ভাবনার জায়গায় নিয়ে যাচ্ছেন আপনাদের। মানুষের কঠিন ভাবে না, বেশি ভাববেন না, বেশি ভাবলে আবার প্রবলেম হতে পারে। একটু পরে সূর্য দেখতে সূর্য দেখে দিয়ে হয়তো গাড়ির সঙ্গে ধাক্কা খাবেন, নাহলে বাগানে চলে যেতে পারেন। দাঁড়ায় দেখো না, আমরা তো অনেক ব্যস্ত, তো এই কারণে আমরা এটা এটাও দেখতে পারি। তেল রঙের জনকের নাম পেয়েছি, কিন্তু জল রঙের যে জনক, এটার নাম পাইনি এখন। ঠিক আছে, ওইভাবে নির্দিষ্ট করে বলা যায় না। তবে তেল রঙের যিনি জনক, ওনার নাম হচ্ছে জন ভ্যান আইক, বিদেশি বিদেশি লোক। বিদেশিরা তো বাঙালি কিন্তু সাফাই জেলি না, তারাই আমাদের রেকর্ড করছে। ওইটা চাপিয়ে যায়নি। দেখা যাচ্ছে তারা আগে ভেবেছে, তাদের মাথায় আগে এসছে। হ্যাঁ, এখন যে তারা যেটা আবিষ্কার করেছে সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না, আপনি তাহলে সেটা ভুল নির্ণয় করেন। তারা তো একরকম নির্ণয় করে গেছে যে
বাংলাদেশের বিজ্ঞানীরা এটা নিয়ে তো গবেষণা করে না যে কতগুলো গ্রহ আছে উপগ্রহ আছে। হ্যাঁ, এখন তারা তো নির্ণয় করেছে, দেখা যাচ্ছে 9টা, এক সময় 9টা ছিল, এখন 9টা নেই, কমিয়ে এসেছে। ভুল নির্ধারণ করা হয়েছে। বাংলা এরা হলো বাস তৈরি করতে পারবে, তাই না? এখন যে যেটা তৈরি করার দরকার নেই কিন্তু সেইটা তৈরি করবে। তেল নিয়ে বিক্রি করবে 300 টাকা। তেল রঙের জনক কে তাহলে? ওটা কি লিখবো? শুধু জনবে নাই লিখলাম, হ্যাঁ, তেল রঙের জনক। এর মধ্যে আমার ধ্যানও আছে, মনে রাখতে সুবিধা হবে। মনে থাকবে না? এই আমাদের কিন্তু সুবিধা করে দিচ্ছে ধ্যান নাম থাকাতে। যারা অনলাইনে ক্লাস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, 2 মিনিট বাদে আমাদের প্রথম সেশন শেষ হবে এবং 10 মিনিট ব্রেক দিয়ে আমরা দ্বিতীয় সেশন আবার শুরু করবো। হ্যাঁ, ধ্যান মনে রাখবেন। তো আমরা শিখবো এখানে টেম্পেরা। টেম্পেরা কি? টেম্পেরা একটা রং, ঠিক আছে? সেই রংটা মূলত কিভাবে তৈরি করা হয়? টেম্পেরা হচ্ছে ডিমের সাদা অংশের সঙ্গে, যেমন জল রং জলের সঙ্গে মেশানো হচ্ছে, তেল রং তেলের সঙ্গে মেশানো হচ্ছে, কিন্তু টেম্পেরা একটা রং আছে। সেটা কি? সেটা হলো ডিমের যে সাদা সাদা অংশ, কুসুমটা বাদ দিয়ে সাদা অংশের সঙ্গে রং মিশিয়ে যেটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে টেম্পেরা। এটা মনে হয় আগে শোনেননি মনে করেন। এগুলোর ব্যবহার তো সচরাচর করে না তো, ঠিক আছে? এই যে টেম্পেরা কালার আমি কিন্তু কখনো করি নাই। কত রকম ছবি এঁকেছি, কিন্তু আমি এই ডিমের কুসুম দিয়ে রং তৈরি মানে মিক্সড করে আমি শিল্পকর্ম কখনো আঁকিনি। আমি পরিচিত, কিন্তু তারপরেও এই কাজটা আমি করি নাই। টেম্পেরাটা কি? ডিমের সাদা অংশের সাথে রং মিশিয়ে ছবি আঁকার পদ্ধতি। আরেকটা ছিল ফ্রেস্কো। টেম্পেরা গেল, এবার হলো ফ্রেস্কো। ফ্রেস্কোটা কি? দেয়ালে রং প্রয়োগ করে চিত্রাঙ্কন পদ্ধতিকে, মানে দেয়ালের উপরে যে ছবি আঁকা হয় এক কথায়, সেটা হলো ফ্রেস্কো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে দেয়ালে রং প্রয়োগ করে চিত্র অঙ্কন। তার মানে কি, ওইটা যদি আবার ঘুরিয়ে বলা হয় তাহলে কি হচ্ছে? দেয়ালে দেয়ালে যে চিত্র অঙ্কন করা হয় সেটাকে ফ্রেস্কো বলে। এটা আমরা সাধারণ কথায় বলবো, কিন্তু বইয়ের ভাষায় বলতে গেলে দেয়ালে রং প্রয়োগ করে চিত্র অঙ্কন পদ্ধতিকে ফ্রেস্কো বলে।